হুজুর, যেদিন বিকেলে ছেলেগুলোকে টাকা দিল সেদিন দুপুরে আমায় নিয়ে ব্যাংকে গেছিল। বলছিল অতগুলো ক্যাশ টাকা একলা নিয়ে আসবো, দাদা তুমিও চলো সাথে। আমি জিজ্ঞেস করেছিলাম এত টাকা সেভিংস রাখিস কেন? বলেছিল নমস্কার, বিভা ক্যাফে আপনাদের জন্য নিয়ে এসেছে সত্য ঘটনা অবলম্বনে বা বলা ভালো পুলিশ কেস স্টাডির পাতা থেকে উঠে আসা কাহিনী। এই সিরিজের কাহিনীগুলোতে আপনারা শুনতে পাবেন সেই ঘটনা যা সত্যিই ঘটেছিল, কাজেই এই কাহিনীগুলো বাস্তবিক। আজ আপনারা শুনবেন সেই সিরিজেরই প্রথম গল্প, গোপা মুখোপাধ্যায়ের বিষয় যখন বিষ। গল্প পাঠে অরিজিৎ। 2019 সালের এক শীতের সকালে 7টা নাগাদ বর্ধমান থানায় ল্যান্ডলাইনে একটা ফোন আসে। নাইট ডিউটি অফিসার একরাশ বিরক্তি নিয়ে স্বগতোক্তি করেন, ওফো, ফেব্রুয়ারির শীতের ভোরে এখনো ধোয়াধুয়ির কাজ করা হলো না, কাক এখনো খাওয়া শুরু করলো না, এখনো টেবিলে ডেট ক্যালেন্ডার উল্টে 3 থেকে 4 তারিখ করা হলো না, রবি থেকে সোমবার করা হলো না, 7 তাড়াতাড়ি ফোন এসে গেল। কে জানে আজ আবার। নমস্কার, বর্ধমান থানা। খবর এলো লাকুডি এলাকায় বাঁকা নদীর সেতুর নিচে একজন লম্বা রোগাটে গড়নের মানুষের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। পরনে জিন্সের প্যান্ট, ক্যামোফ্লেজ প্রিন্টের জ্যাকেট, পায়ে কালো মোজা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে থানার 8টি অফিসার পৌঁছে আইসিকে ফোনে জানালেন, স্যার, যে ছেলেটার মার্ডার হয়েছে সে তো দেওয়ানদিঘির সিভিক, নাম বিজন দত্ত। ও বয়স ওই বছর 30, বুঝলেন, বর্ধমান টাউনে থাকে। আমার সঙ্গে যে দুজন সিভিক এসেছে ওরা ছবি তুলে হোয়াটসঅ্যাপে 2-4 জায়গায় পাঠিয়েছে, সবাই কনফার্ম করেছে, আইডেন্টিফাই এস্টাবলিশ স্যার। বডি তাহলে হাসপাতালে পাঠিয়ে দিলাম, আর বাড়িতেও ইতিমধ্যে ওর ব্যাচম্যানেরা নিশ্চয়ই খবর পৌঁছে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ডিএসপি সাহেব চলে এলেন বর্ধমান থানায়। ঢুকতে গিয়ে দেখলেন বছর 24-25-এর ডিগডিগে রোগা এক ভদ্রমহিলা ডিউটি অফিসারের টেবিলের সামনে কান্নায় ভেঙে পড়েছেন। পরনে লাল রঙের অগোছালো একটা ছাপা শাড়ি, হাতে শাঁখা পলা, রংচটা ব্রোঞ্জের চুড়ি, আলো থালো চুল। তবে লক্ষণীয় তার হাইট। এত লম্বা মহিলা সচরাচর চোখে পড়ে না। সাহেব ঢুকছেন শুনে সাহেবের সামনে হাত জোর করে হাঁপাতে হাঁপাতে বললেন, আমি বলছি স্যার, ওই কালনাগিনী নাগরী আমার দাদাটাকে শেষ করে দিল স্যার। ওটাকে তুলে এনে আপনারা ফাঁসি কাটে ঝোলান, তবে আমার শান্তি হবে। বিহায়া বউ গতকাল সন্ধ্যেবেলায়ও ওই শয়তানের হাত ধরে কাঞ্চন মেলায় ঘুরে বেরিয়েছে। দুজনে মিলেই কিছু একটা করে আমার দাদাকে। বুঝতে অসুবিধা হলো না ভদ্রমহিলা মৃত ব্যক্তির বোন। সাহেব পেশাদারি আশ্বাস দিলেন, খুনের কিনারা খুব শীঘ্রই হবে, চিন্তা করবেন না। থানায় কর্তব্যরত একজন মহিলা পুলিশকে নির্দেশ দিলেন, ভদ্রমহিলাকে চা জল খাইয়ে শান্ত করে ভিতরে নিয়ে এসো, ওনার থেকে কিছু ইনফরমেশন নেওয়ার আছে। খানিক বাদে আইসির চেম্বারে বসে ভদ্রমহিলা সবিতা ঘোষ কাঁপা কাঁপা গলায় সাহেবকে বলতে লাগলেন, কাল তো দাদার ডিউটি শেষ হয়েছিল দুপুরবেলা, তারপর সেই যে বিকেলবেলা বেরিয়েছিল সারা রাত বাড়ি ফেরেনি। ওর ফোনটাও সুইচ অফ ছিল। আমি ভোরবেলায় ফোন করে দেখেছি স্যার, ফোনটা বন্ধ। আমার বৌদি কাল রাত 12:30 নাগাদ আমাকে ফোন করে জানায় যে দাদা তখনও নাকি বাড়ি ফেরেনি, ফোনেও পাওয়া যাচ্ছে না। কি করা যায়? আপনি তখন কি বললেন আপনার বৌদিকে? আমি বললাম যে আমি কি করে জানবো কোথায় যায় না যায়, সেটা বউয়ের জানার কথা নাকি বিবাহিত বোনের জানার কথা। অবশ্য তুমি জানতে তেমন আগ্রহীও নও। বাড়ির বাইরে দাদা যতক্ষণ থাকে তোমার কাছে সেটাই তো সুবর্ণ সময়। সেই সময়টা কি করে কাজে লাগানো যায়, তোমার মন তো মজে আছে সেখানে। কেন একজন মহিলা যার স্বামী রাত 12:30 বেজে গেছে ঘরে ফেরেনি, ফোনে যোগাযোগ করতে পারছে না, অসহায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছে, তাকে আপনি ওভাবে ঝাঁঝিয়ে উত্তর দিলেন কেন? স্যার, বৌদির সঙ্গে একটা ছেলের মেলামেশার কথা জানতে পেরেছিলাম বহুদিন আগেই। আমার এক বন্ধু নবমেদি
গতকাল কাঞ্চন উৎসবের মেলা থেকে ঘুরে এসে আমাকে খবর দেয় বৌদি নাকি ওই আদারের ছোঁড়াটার হাত ধরে মেলায় ঘুরে বেড়াচ্ছে। টিকিটের লাইনে নবমীদি ঠিক ওদের সামনেই ছিল। বৌদি নাকি বলছিল আমার দাদার সাথে আর এক ছাদের নিচে একদিনও বাস করতে তার ইচ্ছে করে না। দাদার সঙ্গে এক বিছানায় রাতে ঘুমোতেও নাকি তার বিরক্ত লাগে। ওই ছোড়াটাকে বলছিল ওকে নিয়ে পালিয়ে যেতে। ডেপুটি সাহেবের পাশে বসে থানার আইসি এতক্ষণ এক মনে সমস্ত কথোপকথন শুনছিলেন। এই প্রথম তিনি মুখ খুললেন। আপনার নবমী তো পাক্কা আচ্ছা, আপনার দাদার রাতের না ফেরায় আপনার দুশ্চিন্তা হয়নি? হয়নি মানে? সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি স্যার। আজ খুব ভোরবেলা দাদার ফোনটা সুইচ অফ পেয়ে বাধ্য হয়ে বৌদিকে ফোন করে জানতে পারি দাদা গত রাত থেকে বাড়িই ফেরেনি। তখন দেওয়ানদিঘি থানায় যোগাযোগ করে জানলুম সকাল 6টা থেকে দাদার ডিউটি ধরার কথা ছিল, সেখানেও যায়নি। দাদার বাড়ি পৌঁছে যাই সকালবেলা। ওখানে বসেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ফোন করছিলাম এক এক করে। তার মধ্যেই খবর এলো ঠিক এই সময় থানার ল্যান্ডলাইনটা বেজে উঠল। হ্যালো, আচ্ছা শুনুন, আমি কাঞ্চনমালার পক্ষ থেকে ডাবলু বোস বলছি। কে বলছেন? বাবলু বোস? বাবলু নয় ডাবলু। আমি মাঠের মোটর বাইক কেয়ারটেকার। কাল রাত থেকে পুলিশ লেখা একটা লাল রঙের মোটর বাইক মেলার মাঠে পড়ে আছে। আমি সকালবেলা এসেও দেখেছি সেই একই জায়গায় পড়ে আছে, তাই ফোন করলুম। বাইকের নম্বরটা বলুন তো। আগে হ্যাঁ, লিখুন। নম্বরটা দেওয়ানদিঘি থানা থেকে ভেরিফাই করে দেখা গেল থানার এই বাইকটা বিজনই ব্যবহার করত। ওই এলাকায় ডিউটিরত দুজন সিভিক ভলেন্টিয়ারকে তখনই মেলার মাঠে পাঠানো হলো। তারা খবর দিল বাইকের ডিকিটা লক করা থাকলেও একটা অবাধ্য ফিতে ভিতর থেকে বেরিয়ে এসে বাইরে ঝুলছিল। লক ভেঙে ডিকির ভিতর পাওয়া গেছে একজোড়া স্নিকার। হোয়াটসঅ্যাপে ছবি দেখে বিজনের বউ কনফার্ম করেছে এই জুতো জোড়া পরেই গতকাল বিজন বাড়ি থেকে বেরিয়েছিল। 2019 সালের ঘটনা, বর্ধমান থানা, কেস নাম্বার 77/29, তারিখ 4 ফেব্রুয়ারি 2019, ধারা 302/201/34 আইপিসি। অভিযোগ খুন, প্রমাণ লোপাট এবং সম্মিলিতভাবে একই উদ্দেশ্যে করা অপরাধ। ফেব্রুয়ারি জেলার পুলিশ সুপার পোস্টমর্টেমের রিপোর্ট খুঁটিয়ে দেখলেন। ডিএসপি সাহেব সহজ করে ঘটনাটা বলতে গেলে প্রতিটি বাক্যে তাকে থামিয়ে বিশ্লেষণ করলেন। দেখো, 4 তারিখে অটোপসি সার্জনের রিপোর্ট অনুযায়ী বিজন মার্ডার হয়েছে পোস্টমর্টমের 18 থেকে 24 ঘন্টা আগে। তার মানে মার্ডারের সময় 3 তারিখ আর মোটামুটি সন্ধ্যের দিকে। পয়েন্ট 2, মার্ডার হওয়ার আগে বিজন কাঞ্চনমালায় গিয়েছিল। ওর মোটর সাইকেল তাই বলছে। ওর টাওয়ার লোকেশন এখনো চেক করা হয়নি সেভাবে, আর সেখান থেকে জুতো যাতে চুরি না হয়ে যায় তার জন্য যত্ন করে তালা বন্ধ করে রেখে বিজন নিশ্চয়ই কাছাকাছি কোথাও গিয়েছিল। কিন্তু গিয়েছিল কোথায়? আচ্ছা, ওই মেলার মাঠের পাশেই তো বোধহয় সর্বমঙ্গলা মন্দির। তা জুতো খুলে রেখে হয়তো মন্দিরে গিয়েছিল সে। আবার ওদিকে তার স্ত্রী ও তার স্ত্রীর পুরুষ বন্ধুটি সন্দেহভাজন তালিকায় যার প্রথম নাম, তারাও সেদিন কাঞ্চন মেলায় গিয়েছিল, তাই না? হ্যাঁ স্যার, এ একেবারে ওপেন অ্যান্ড শার্ট কেস স্যার। সিম্পল ইকুয়েশন, ত্রিকোণ প্রেমের জেরে খুন। এ খুনের অন্য কোনো মোটিভ থাকতেই পারে না। দাঁড়াও সৌনক, দাঁড়াও। এত সহজে সিদ্ধান্তে আসা যায় না। বিজনের ডেড বডি পাওয়া গেছে ওখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে, এটা মাথায় রাখো। আর তাছাড়া, আচ্ছা, বিজনের মোটর সাইকেলের চাবি আর ফোনটা পাওয়া গেছে? না স্যার, দুটোর কোনোটাই মেলেনি। এবার তাহলে যেতে হবে প্রযুক্তির নজরদারিতেই। বেশ, এক কাজ করো, ফোন নম্বরটা টাওয়ার লোকেশন
দিন কয়েকের কল ডিটেল রিপোর্ট, এই সমস্ত কিছু নিয়ে স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে বসে টাইম মিলিয়ে দেখো কার কার সঙ্গে কথা হয়েছে, কখন কথা হয়েছে আর কতক্ষণ কথা হয়েছে, এই সমস্ত ডিটেলস। ফলোড স্যার। আর শুধু বিজনের ফোনের কল ডিটেল নিলেই চলবে? না, এছাড়াও ওর বউয়ের বয়ফ্রেন্ড সকলের সিডিআর এবং প্রয়োজন বুঝে টাওয়ার লোকেশনও নিতে হবে। বুঝতে পেরেছো? আমার স্ত্রীর বিশ্বাস বিজনের স্ত্রীর প্রেমিক ছেলেটাই এই কাজ করেছে। তুলেও আনা হলো সন্দেহভাজন ছেলেটিকে। দু একটা নরম গরম চপেটাঘাত করা হলো, ডিটেন করা হলো। পারলে বিজনের বোনের কথা মতো সে ছেলেটিকে শাস্তিও প্রায় দিয়েই দেয়। তখনই মধ্যখান থেকে রেড সিগন্যাল দিলেন জেলার বড় সাহেব। যাবতীয় ডিজিটাল ডিটেল হাতে নিয়ে বর্ধমান থানার আইসি চিরঞ্জীব বাবু ডিএসপি সৌনককে 9 তারিখ বিকেল 5টা নাগাদ নিজের চেম্বারে মিটিংয়ে ডাকলেন। সৌনক বাবুর অবস্থা হলো ডাঙায় সিংহ, জলে হাঙর। বাড়িতে সুমনাকে কথা দিয়ে এসেছিলেন আজ কাঞ্চন মেলায় নিয়ে যাবেন। আসলে প্রতি বছর মাঘ মাসের এই কয়েকটা দিন বর্ধমান শহরবাসীর কাছে একটা ফিল গুড সময়। শারদোৎসবের পর কাঞ্চন উৎসব, বিশাল মেলা প্রাঙ্গণ জুড়ে 1 সপ্তাহ ধরে চলে মন ভালো করে দেওয়া বিভিন্ন অনুষ্ঠান। তার মধ্যে থাকে জাঁকজমকপূর্ণ গণবিবাহ, আলোড়ন সৃষ্টিকারী সাম্প্রতিক হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের স্টেজ শো, মুম্বাই থেকে উড়ে আসা বিখ্যাত গায়ক গায়িকাদের গানের জলসা, সালোয়ার শাড়ি, ইমিটেশন গয়না, কাশ্মীরি শাল, অগণিত ফুড স্টল, এমন আরও অনেক কিছু। ভিড় সামলাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। যাই হোক, ফোনে কোনো রকমে স্ত্রীকে ম্যানেজ করে বড় সাহেবের মিটিংয়ে বসলেন ডিএসপি সাহেব। এক কথায় চুল চিরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখালেন 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। 1, যখনই ফোনে মেসেজ বা কল রিসিভড বা আউটগোয়িং হয় তখনই ইউজারের টাওয়ার লোকেশন পাওয়া যায়। বিজনের ফোনে 3 ফেব্রুয়ারি সন্ধে 6:42 এয়ারটেল সার্ভিস প্রোভাইডারের থেকে শেষ মেসেজ আসে। সেই অনুযায়ী তার টাওয়ার লোকেশন পাওয়া যায় লাকুড়ি এলাকাতে, যেখানে তার মৃতদেহ পড়েছিল, তার আশেপাশেই। 2, অন্যদিকে দেখা যাচ্ছে তার স্ত্রী আর তার প্রেমিক ছেলেটি দুজনেই সেদিন কাঞ্চন মেলায় গিয়েছিল বিকেল 5টা নাগাদ। সেটা কি করে বোঝা গেল? মেলায় পৌঁছে তারা একে অন্যকে ফোন করেছিল, হয়তো নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করার কথা জানিয়ে। আবার দেখো, ওই দিন সন্ধে 6:30 নাগাদ এরা দুজন যখন ফোনে কথা বলছে তখন বিজনের স্ত্রী বর্ধমান টাউনে আর তার প্রেমিক ছেলেটি। ঠিক এতদূর পর্যন্ত বলে সুপার সাহেব থেমে গেলেন। ভুরু আর রিমলেস চশমার ফাঁক দিয়ে শুধু 2 চোখের ওপরের পাতা তুলে সামনের দিকে এক ঝলক তাকালেন। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্ধচন্দ্রাকৃতি টেবিলের ওপাশে বসে থাকা সকলের চোখের ভাষা একবার পড়ে নিলেন। সবাই ছেলেটার টাওয়ার লোকেশন জানতে উদ্গ্রীব। চেম্বারের পিন ড্রপ সাইলেন্স ভেঙে গম্ভীর স্বর উচ্চারিত হলো, লাকুড়ি। আমি আগেই বলেছিলাম স্যার, এই কাজ ওই ছেলে ছাড়া কেউ করেনি। এ থেকে খুনের সঙ্গে জড়িত থাকা বা না থাকা কোনোটাই প্রমাণ হয় না সৌনক। ছেলেটাকে কোনো মতেই সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, কিন্তু লাকুড়িতে সে তো অন্য কাজে গিয়েও থাকতে পারে সেদিন। টেকনিক্যাল এভিডেন্সকে তোমাকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের সাথে ম্যাচ করাতে হবে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এবার এইটা লক্ষ্য করো। 3 ফেব্রুয়ারি বিজনের ফোনে বিকেল 4টের দিকে যে কলটা এসেছিল তার টাওয়ার লোকেশন ছিল লাকুড়িতে। সেই লোকেশন আর বিজনের শেষ টাওয়ার লোকেশনটা এক। এছাড়াও যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো এই উপভোক্তার ফোনে একটা কল আসে সন্ধ্যে 7:30টার সময়। তখনও পর্যন্ত তার লোকেশন কিন্তু লাকুড়িতে। এই যে দেখো, হতে পারে বিজনকে এই ফোনটার উপভোক্তা ফোন করে লাকুড়িতে ডেকেছিল। দুজনে একসাথেই ছিল সেই সন্ধ্যাবেলা, রাইট? তাহলে স্যার এখন আমাদের করণীয় হচ্ছে লাকুড়ির ওই লোকটাকে তুলে আনতে হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু কি করে তুলবে লোকটাকে? চেনো তাকে? কি নামে বিজনের ফোনে সেই নাম্বারটা সেভ ছিল সেটাও জানা সম্ভব নয়, কারণ
সেই হ্যান্ডসেটটাই এখন নিখোঁজ। ওই নাম্বারে একটা কল করে লোকটাকে এখনই থানায় ডেকে পাঠাতে হবে স্যার। যাহা সোচ ওহা সচ্চা। মানে স্যার, লোকটার নাম রাজু, ট্রু কলারে দেখাচ্ছে। হাজার হাজার ডক্টর হাজরার মতো পাড়া পিছু 2-4 রাজু পাওয়াই যায় শোনক। তুমি চিরঞ্জীবের সঙ্গে বসে বি পার্টি, অর্থাৎ যাদের সাথে এই রাজুর খুব ঘন যোগাযোগ ছিল, তাদের ফিক্স আপ করো। ওকে স্যার। ইয়েস, কিন্তু তারপর কি করবে? ওই বি পার্টিদের ফোন করে জানবো কে এই রাজু। তোমার ম্যাচুরিটি আর কবে আসবে শোনক? এটা কখনো করা যায় না। বি পার্টিদের নোট করা নাম্বারগুলো সাবস্ক্রাইবার ডিটেল রিপোর্ট থেকে ঠিকানা বের করে ভোটার কার্ডের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, তবেই পাওয়া যাবে। এই বি পার্টিদের মধ্যে কয়েকজনের গত 3 মাসের কল ডিটেল রিপোর্ট এখনই নিয়ে নাও। তার থেকে অ্যাট র্যান্ডম দিন সাতেকের নাইট টাওয়ার লোকেশন দেখো। কি যেন শোনক, পাখিদের মতো মানুষও রাত্রিবেলা নিজের বাসায় ফিরে আসে। ভাবছো তো যে রাত্রিবেলা তো অধিকাংশ মানুষই ফোন সুইচ অফ করে দেয়, তাহলে কি করে? আমি লাস্ট কল আর ফার্স্ট কলের কল কাঠিটা জানি স্যার। রাতে ফোন বন্ধ করার আগে লাস্ট যে কল বা SMS ঢুকবে সেই অনুযায়ী টাওয়ার লোকেশন নেওয়া হবে। তারপর যখনই ফোন খুলবে বাই ডিফল্ট তখনকার টাওয়ার লোকেশন দেখা যাবে। এই দুটো মিলে গেলে বুঝতে হবে ইউজার সারা রাত একটাই জায়গায় ছিল। এবার সেই লোকেশন অনুযায়ী যে ঠিকানা SDR বা ভোটার কার্ডের সঙ্গে মিলবে সেটাই জেনুইন বলে ধরে নেওয়া যেতে পারে স্যার। স্মার্ট গাই, এগিয়ে যাও। অল দ্য বেস্ট। ডেপুটি সুপার SGO অফিসে এসে কাজে লেগে পড়লেন। কি খেলে এই রকম ক্রাইম ডিএনএর পেঁচ খুলে দেখার দৃষ্টি তৈরি হয় জানো? পোড় খেলে স্যার। শীতের বিকেলটা খুব ক্ষণস্থায়ী। কখন যে সন্ধ্যের সঙ্গে একাত্ম হয়ে নিজের পরিচিতি হারিয়ে ফেলে ঠিক বোঝা যায় না। বি পার্টি ফিক্স আপ করে SDR ধরে তাদের ঠিকানা জোগাড় করার কাজ যখন শেষ হলো, রাত ততক্ষণে অর্ধেক পৃথিবীর দখল নিয়ে নিয়েছে। যত রাতই হোক, বড় সাহেব বলে দিয়েছেন আজকের মধ্যেই রাজু নামের সেই উপভোক্তাকে থানায় এনে রুটিন জিজ্ঞাসা করাটা খুবই জরুরি। কারণ বিজনের মৃতদেহ পাওয়া গেছে গত 4 তারিখে। 5 দিন কেটে গিয়ে 9 তারিখেও তদন্তের ডেভেলপমেন্ট বিশেষ হয়নি। এখন প্রশ্ন হলো তাকে চিনিয়ে দেবে কে? প্রথমেই পাওয়া গেল অতুল বিশ্বাস নামের বিশ্বাসযোগ্য একজনকে। একা থাকে, বেলতলায় নিজের বাড়িতে। পুলিশের সঙ্গে খুবই সহযোগিতা করল। তার কাছে জানা গেল রাজু মুন্ডা নামে জনৈক ব্যক্তি এই নাম্বারটা ব্যবহার করে। TVS কোম্পানির মোটরসাইকেল শোরুমের লোন দপ্তরে কিছু একটা কাজ করে। পাড়ার ক্লাবের একজন হর্তাকর্তা রাজু। তার বাড়িটা সঠিক না চিনলেও পাড়া, ক্লাব ওসব খুব ভালো করে অতুল চেনে এবং পুলিশকে চিনিয়ে দিতে এক বাক্যে রাজি হয়ে ঝটপট পুলিশের জিপ গাড়িতে উঠেও পড়ল। শুরু হলো রেইড। 9 ফেব্রুয়ারি 2019। সেদিন ছিল সরস্বতী পুজোর আগের রাত। পাড়ায় পাড়ায় ঠক ঠক করে কাঁটা পেরেক ঠুকে কঞ্চির প্যান্ডেল শেষ করার তৎপরতা সারা রাত ধরে চলছিল। বিদ্যাংদেহী দেবীর আরাধনায় উদ্যোগীদের সরস্বতী বানান বলতে বললে খুব একটা আত্মবিশ্বাসী উত্তর পাওয়া যায় না কোনো যুগেই। তবুও পাড়ার ক্লাবে হই হল্লা করে রাত জাগা, এপাড়া সেপাড়া থেকে ডালিয়া, চন্দ্রমল্লিকার টব চুরি করে এনে প্যান্ডেল সাজানো, ভোর রাত থেকে পুরোহিত মশাইকে তুলে আনার হুজ্জুতি করা, উঠতি বয়সের এসব দৌরাত্ম্য সবাই ক্ষমা সুন্দর চোখেই দেখে এসেছে বরাবর। কদিন যাবৎ সাংঘাতিক একটা কুয়াশা বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের ভৌগোলিক অঞ্চল জুড়ে রাতের দিকে নেমে আসছিল। বর্ধমান থানা থেকে সাদা পোশাকে পুলিশ গেছে বেলতলায় রেইড করতে। অভিযুক্তের নাম রাজু মুন্ডা। অতুলের মতে পাড়ার ক্লাবের সক্রিয় মেম্বার হিসেবে সরস্বতী পুজোর প্যান্ডেলেই রাজুকে পাওয়া যাবে। পুলিশ প্রথমে সেখানেই হাজির হলো। রাত তখন প্রায় 12টা। ঘন কুয়াশায় দুহাত দূরের কোনো কিছুই নজরে আসছিল না। সেখানেই অফিসার ঢিলটা ছুড়লেন। অতুলের সঙ্গে গলা মিলিয়ে ডাকলেন, এই রাজু, কোথায় গেলি রে? এই যে রে, এদিকে ব্যাখারিটা একটা তার দিয়ে বেঁধে দিচ্ছি,
এই না হলে খুলে যাচ্ছে। আসছি, দাঁড়া। এই শোন না, তোরা শুরু কর না ততক্ষণ। আরে আয় আয়, তোকে ছেড়ে কি শুরু করা যায়? রাখ না, যেটুকু বাকি আছে কাল সকালে করে নেওয়া যাবে। এই ঘন কুয়াশায় মাথা চুলকালে মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার আবার প্যান্ডেল। হাহ। হ্যাঁ হ্যাঁ, আসছি, দাঁড়া। ক্লাবের অন্যান্য সদস্যরা কম বেশি আশ্চর্য হলেও রাজু কিন্তু বিন্দুমাত্র বুঝে উঠতে পারেনি এতক্ষণ ধরে সে সম্পূর্ণ অপরিচিত কোনো ব্যক্তির সাথে কথা চালিয়ে যাচ্ছিল। যাই হোক, অফিসারের মুখোমুখি হয়ে পুলিশের পরিচয় পেয়ে সে একটু অবাকই হয়েছিল। তারপর মাঝরাতে থানায় পৌঁছে বন্ধু বিজনের মৃত্যু সংবাদ শুনে সে তো হতবাক। হ্যাঁ, কবে? কিভাবে স্যার? আমার যে কি সর্বনাশ হলো, কি আর বলবো স্যার। আমি ওর থেকে 10,000 টাকা পাই। খুব দরকার ছিল বলে আমার থেকে ধার করেছিল মাস 6 আগে। এখন ওর বিধবা বউ কি আর শোধ করতে পারবে? ওরে আমার কি সর্বনাশ হলো, আমার কি হবে স্যার? অফিসারের একটু খটকা লাগলো। আশপাশের সমস্ত গ্রাম জেনে গেল বিজনের মৃত্যু সংবাদ, আর ও আধ ঘন্টার দূরত্বে থাকে। বন্ধু উপরন্তু পাওনাদার, 5 দিন কেটে গেছে, সে খবর পায়নি। তাই কখনো হয়? প্রশ্ন করলেন। আপনার সঙ্গে শেষ কবে কথা হয়েছিল বা দেখা হয়েছিল? দুজন মিলে আলুর ব্যবসা করবো বলে ঠিক করেছিলাম স্যার। সেদিন বিকেলবেলা আমি ফোন করে সেই ব্যাপারেই তো কথা বলেছিলাম। সেদিন মানে কোন দিন? ওই তো স্যার, ওই 3 তারিখ বিকেলবেলা। বাহ, তোমার স্মৃতিশক্তি তো দারুণ। কবে, কত তারিখে, কখন, কার সঙ্গে কি কথা হয়েছে সব মনে থাকে। আচ্ছা, তারপর তো তোমাদের দেখা হয়েছিল লাকুডিতে, তাই তো? লাকুডিতে? না তো, আমার বাড়ি তো স্যার বেলতলায়। আমি ওখানে কি করতে যাব? পুলিশের চোখে ধরা পড়ল অসঙ্গতি। টাওয়ার লোকেশন তো ভুল কথা বলবে না। খুন হয়ে যাওয়া বিজনের সঙ্গে রাজু সেদিন সারাটা সন্ধে লাকুডিতেই ছিল। সেই কারণেই তো এত কাঠখড় পুড়িয়ে ওকে তুলে আনা। যাই হোক, জিজ্ঞাসাবাদের সময় তার কথার মধ্যে একটার পর একটা অসঙ্গতি ধরা পড়তে লাগলো। পুলিশের নেটওয়ার্কে তৎক্ষণাৎ যাচাই করে নেওয়ার সুযোগ আছে বলে রাজুর কথা আর বাস্তবের মধ্যে অসামঞ্জস্যতা প্রকট হয়ে পড়ল খুব সহজেই। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ডেপুটি সাহেবের সঠিক লোককে তুলে আনার আত্মবিশ্বাস ক্রমশই দৃঢ় হতে লাগলো। ওর মতে রাজুর দুটো চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষণীয়। 1, সে অত্যন্ত শান্ত এবং স্থির। 2, সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলাটাকে সে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ওর কথা এবং অভিনয় যে কোনো মানুষ আপাতভাবে বিশ্বাস করে বসবেই। ওর কর্মস্থলে খবর নিয়ে জানা গেল আর্থিক লেনদেনের ব্যাপারে রাজুর অসততার প্রমাণ তারা পেয়েছে দিন কয়েক আগে। তাকে কর্তৃপক্ষ মৌখিকভাবে অন্যত্র কাজ খুঁজে নেওয়ার নোটিশও দিয়ে দিয়েছে। বহুক্ষণ ধরে জেরা চলল। বরফ কিঞ্চিত গলে তো পরের মুহূর্তেই আবার জমে যায়। প্রায় 12 ঘন্টা পর পর্বান্তরের সংকেত মিলল। শুকিয়ে আসা গলায় বেরিয়ে এলো স্বীকারোক্তি। জীবন সংগ্রামীর বিড়ম্বনা স্যার। আমার বন্ধু মহলে আমার একটা স্ট্যাটাস আছে। সবাই জানে আমি টিভিএস কোম্পানিতে চাকরি করি। আমার মেয়ে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। বাড়িতে দামি দামি ইলেকট্রনিক্স গ্যাজেট আছে। আমার বউ নিয়মিত জিমে যায় শরীর চর্চা করতে, দামি বিউটি পার্লারে যায় রূপচর্চা করতে। ইদানিং না একদম চালাতে পারছিলাম না স্যার। আচ্ছা, তাহলে তুই আবার 10,000 টাকা ধার দিয়েছিলি বিজনকে। তোর নিজের ধুতির কোঁচা হয়তো কাছা হয় না, তুই আবার গিয়েছিলি পরের লজ্জা নিবারণ করতে। মিথ্যে 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 বলেছিলাম স্যার, যাতে পুলিশ আমাকে সন্দেহ না করে। সংসারের চাহিদা মেটাতে
আমাকে কাজটা করিয়ে দিতে হয় স্যার। করিয়ে দিতে হয় মানে? সুপারি ঠিক করে দিতে হয় স্যার। এই শোন, অনেক নাটক কাল রাত থেকে। এখন আর তোর হিয়ালির পান খুলে ক্ষয়ের সুপুরি জর্দা খুঁজতে পারবো না। খুলে বল, না হলে। বিজনের সঙ্গে ওর কাকার অনেক দিন ধরেই হেভি ক্যাচাল চলছিল জমি জায়গা নিয়ে। আমাকে কিছু টাকা দিয়ে বলেছিল বিজনকে খালাস করে দিতে। আমি রতনকে ঠিক করে দিয়েছিলাম। এরপর কিভাবে কি হয়েছে আমি আর কিছু জানি না, বুঝলেন? শালা, তোকে জিজ্ঞাসা করতে করতে মাঘ মাসের শীতে আমাদের কাল ঘাম ছুটে গেল, আর তুই এতক্ষণ বাদে কাকা জ্যাঠার গল্প শুরু করলি। বুনো শুয়োরের বাচ্চা! রতনকে তোর বাবা, আর তুই কিছু জানিস না মানে? তুই সেদিন লাকুটিতে উপস্থিত ছিলি আর তুই জানিস না? জাগে, সেটা তোর মুখ থেকে আমরা ঠিক বের করে নেব। আগে রতনকে ধরি, তারপর কাকা অমূল্য রতনকে দেখছি। রতনকে তুই এখনই ফোন করে কার্জন গেটের সামনে আসতে বল। কান টানলেই মাথায় আসবে। তুই এক রতন, চিনেছিস আর এক রতনকে। এখন দেখি কে শুয়ার আর কে কচু। হ্যালো, এই রতন, আমি রাজু বলছি রে। কে রাজু বে? আরে বেলতলার। পুলিশের যা বোঝার এখানেই বোঝা হয়ে গেল। তোর নামটা তার মানে রতনের ফোনে সেভই করা নেই? যাকে দিয়ে নাকি এত বড় কাজটা করিয়েছিস কয়েকদিন আগেই, তারপর নাম শুনেও বুঝতে পারছে না কোথাকার রাজু। আচ্ছা, রতন কোথাও আসতে রাজি হলো না। অগত্যা পর্বতকেই যেতে হলো মোহাম্মদের কাছে। থানার ইন্টারোগেশন রুমে রাজু রতন মুখোমুখি। ইতিমধ্যে রাজুর ফোনের সিডিআর চেক করে দেখা গেছে রতনের সঙ্গে গত 8 মাসে তার কোনো যোগাযোগ হয়নি। রতনের বয়ান অনুযায়ী, স্যার, বাজারে আমার কিছু দেনা হয়ে গিয়েছিল, তাই আমি চেয়েছিলাম যে ব্যবসার পাশাপাশি ছোটোখাটো কিছু একটা কাজ করতে। সেই সূত্রে মানিক আর রাজু আমাকে বিজনের কাকার কাছে নিয়ে গিয়েছিল। কাকাটা এত বড় শয়তান, আমাদের বলেছিল যে 30,000 টাকা দেবে, মেরে বিজনের হাত পা ভেঙে দিতে হবে। ওরা সঙ্গে সঙ্গে সহজ অঙ্ক করে ফেলে ওখানে রাজি হয়ে যায়। ঘাড় বেঁকিয়ে দিই আমি। কি অন্যায় কথা! হ্যাঁ, ওসব করে আমি রোজগার করতে চাই না। এর তারপর থেকেই না ওদের সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ নেই। এটা কতদিন আগের কথা রতন? দিনক্ষণ তো মনে নেই স্যার, তবে বর্ষাকাল সেইটা মনে আছে। কারণ ওইসব বাগবিতণ্ডা সেরে আমি সেদিন বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছিলাম স্যার। এবার আরও একটা নতুন নাম উঠে এলো, মানিক। পুলিশের সার্চলাইট এখন থেকে বিজনের কাকা এবং মানিকের ওপর। রাজুকে তুলে আনার পর প্রায় 24 ঘন্টা কেটে গেছে ইতিমধ্যেই। বড় সাহেবকে ডেপুটি সুপার কনভিন্স করে রাজুকে কোর্ট থেকে ঘুরিয়ে পুলিশ রিমান্ডে নিয়ে এলো। এদিকে বিজনের স্ত্রীর সেই পুরুষ বন্ধুটি প্রতিদিন একবার করে থানায় এসে মাথা নিচু করে হাজিরা দিয়ে যায়। এ এক প্রাত্যহিক যন্ত্রণা। আইসি সাহেব কড়া কথায় তাকে বলে দিয়েছেন, মনে কর ফাটা বাঁশ দিয়ে পার হতে গিয়ে তুই এমনভাবে পটকে গেছিস যে টানা পোড়েন করতে গেলেই কিন্তু পটাং। এক মুহূর্তের জন্য তার ফোন বন্ধ করা নিষেধ। প্রাইভেট অফিসের কাজে ট্যুরে যাওয়া এক্কেবারে বন্ধ। বাইরে না গেলে কোনো ইনসেন্টিভও পাবে না। পুরনো বন্ধু বান্ধবদের চোখে অকারণ সামাজিক ঘৃণা। বন্ধুদের কি দোষারোপ করবে? কাছের আত্মীয়রাই তার জন্য লজ্জিত। থানায় পা রাখলেই হেনস্থা, অপমানসূচক টিপ্পনি আর কৌতুক। কি কুক্ষণে যে সেদিন! রাতারাতি অ্যারেস্ট হলো বিজনের কাকা। নাম অধীর দত্ত, বয়স 50 বিজনের মতোই উচ্চতা এবং দেহের রোগাটে গঠন থেকে পারিবারিক জিনগত বৈশিষ্ট্য একদম স্পষ্ট। নিজেকে আক্রান্ত দেখিয়ে অপরাধীর আত্মপক্ষ সমর্থন করার কৌশল পুলিশের কাছে এমন কিছু নতুন নয়। প্রথমের দিকে বলতে চেয়েছিল বিজন তাকে মারতে এসেছিল অনেকবার। নিজেকে বাঁচাইতে তাই রাজু আর মানিককে বলেছিল, বিজু তো তোদিকের বন্ধুর মতো, ওকে একটু কড়কে দিস তো। কোলে পিঠে করে মানুষ করেছি আর এখন আমাকেই ফোঁস করে। তারপর ওরা কি করতে কি করিয়েছে আমি তা জানি না স্যার।
রতনকে ফাঁসবন্দি করার যে পরিকল্পনা রাজু করেছিল তা একেবারে মাঠে মারা গেছে। কোনো সম্ভাবনাকে অগ্রাহ্য করবে না বলে ভাতার থানা এলাকা থেকে রতনকে তুলে এনেছিল পুলিশ। তারপর তার পরিষ্কার বয়ান থেকে বোঝা যায় সে নির্দোষ এবং পুলিশকে সম্পূর্ণ ভুল পথে চালিত করে অফিসারের মেজাজ এবং ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আসলে রাজু। কিন্তু মানিক নামটা রতন এবং অধীর দত্ত দুজনের মুখেই শোনা গেল। অতএব এই প্রপার নাউনকে তো খুঁজে বার করতেই হবে। রাজুর ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে মানিকের নাম্বার নিয়ে সিডিআর অ্যানালাইজ করা হলো। তৈরি হলো পিভট টেবিল, অর্থাৎ সারা মাসে উপভোক্তার ফোন নাম্বার থেকে কোন নাম্বারে কতগুলো ইনকামিং বা আউটগোয়িং কল বা SMS হয়েছে তার সামারি। পিভট টেবিল থেকে দেখা গেল রাজুর সঙ্গে মানিকের এক মাসে ফোনে যোগাযোগ হয়েছে 93 বার। 3 তারিখে দুজনের মধ্যে কোনো ফোনাফোনি নেই। অনুমান করা হলো দুজনে একসঙ্গেই ছিল, তাই ফোনের কোনো প্রয়োজন পড়েনি। অনুমান অসঙ্গত নয়। দেখা গেল ওই দিন বিকেল থেকে সন্ধে পর্যন্ত মানিক, রাজু আর বিজনের টাওয়ার লোকেশন একই জায়গায়, লাকুডি। জানা গেল মানিকের বাড়ি বাঁকা নদী সংলগ্ন লাকুডি এলাকায়। বর্ধমানে জাতীয় সড়কের নিচ দিয়ে বয়ে গেছে এই বাঁকা নদী। সংস্কারের অভাবে বাঁকা নদী আর ইঁকে বেঁকে চলে না। নদী এখন রুগ্ন, সরু, প্রায় খালের আকার ধারণ করেছে। আশেপাশে অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর একটা পরিবেশে 200 মিটারের মধ্যে গড়ে উঠেছে কিছু দরিদ্র বসতি। সেখানেই মানিক সাহার বাস। পুলিশ রেড করতে গিয়ে দেখল বাড়ি তালাবন্ধ। মানিকের প্রতিবেশী কাকি জানালো, আজ বেশ কদিন হলো ওই মানিকের বউ তার বাচ্চাটাকে নিয়ে ওই মেদিনীপুরে তার বাপের ঘর গেছে। মানিক গেছে বউ বাচ্চাটাকে নিয়ে আসতে, তাও 3-4 তো হয়েই গেল। এখনই একবার আমাদের সামনে থেকে ফোন করে দেখুন তো কবে নাগাদ ফিরবে। পুলিশের নির্দেশে প্রতিবেশী প্রৌঢ়া কল করলেন, ফোনটা লাউডস্পিকারে রেখে। হ্যালো, হ্যাঁ মানিক, আমি এই পাশের ঘরের কাকি বলতেছি। হ্যাঁ, তোমরা কবে ফিরবে গা? কাকিমা, আপনার বৌমা নাতিকে নিয়ে আমি বেনারসে ঘুরতে এসেছি, কবে ফিরবো বলতে পারছি না। কাকির সঙ্গে কথা বলার সময় টাওয়ার লোকেশন দেখায় মানিক মেদিনীপুরে জামাই আদর খাচ্ছে। দিন দুয়েক পুলিশের আঁখি ঘুরিয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও অবশেষে ধরা পড়ে যায় তল্লাশির মিহি জালে। স্বীকারোক্তি পর্যায়ে উঠে এলো ন্যায় নীতি জ্ঞানহীন, বলগাহীন, লোভী 2 যুবকের নৃশংস কর্মকাণ্ড। অত্যন্ত নির্মম, নির্দয়, নিষ্ঠুর, যে কোনো বিশেষণই যাদের জন্য যথেষ্ট নয়। ঘটনাটা 2019 সালে ঘটলেও সলতে পাকানো শুরু হয়েছিল ঠিক 2 বছর আগে থেকে। বিজনের কাকা অধীর দত্ত বিষয় আশায়জনিত সমস্যায় সহজ সমাধান পেতে রাজু মুন্ডার সাথে যোগসাযোগ করে। রাজু এমন এক ব্যক্তি, টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে সিদ্ধহস্ত। তবে হ্যাঁ, মানিককে তার সহকারী থাকতে হবে। রতনকে যখন দলে টানার চেষ্টা করে এই 2 মানিক জোড়, তখন 30,000 টাকার বিনিময়ে বিজনের হাত পা ভেঙে বেশ কিছুদিনের জন্য শয্যাশায়ী করে তাকে শিক্ষা দেওয়ার রফা হয়েছিল। পরে অবশ্য চুক্তিপত্রের শর্ত পরিবর্তন করে 3 লক্ষ টাকার বিনিময়ে বিজনকে খুন করার স্থির সিদ্ধান্ত নেওয়া হয়। আগে নগদ টাকায় ফুল পেমেন্ট পাবে রাজু। তার 48 ঘন্টার মধ্যে অধীরের কথা মতো হাসিল হবে কাজ। ডিল পাক্কা। রাজু আর মানিক বন্ধুত্ব পাতানো শুরু করলো বিজনের সঙ্গে। বন্ধুত্ব যত গভীর হয়, খুনের নীল নকশা ততই স্পষ্ট হতে থাকে। প্রায় 2 বছর পর 1 ফেব্রুয়ারি অধীরের থেকে করকরে 3 লাখ টাকা পেমেন্ট নেয় রাজু আর মানিক। সাক্ষী ছিলেন অধীরের পাড়াতুতো বড় ভাই তারিণী ঘোষাল। তবে কিসের বিনিময়ে এতগুলো টাকা অধীর দিচ্ছে
সেটা তিনি ঘুণাক্ষরেও জানতেন না। আর জানতেন না বলেই পুলিশ এবং জজ সাহেবের সামনে স্ব ইচ্ছায় অকপটে স্বীকার করেছেন। হুজুর, যেদিন বিকেলে ছেলেগুলোকে টাকা দিল সেদিন দুপুরে আমায় নিয়ে ব্যাংকে গেছিল। বলছিল অতগুলো ক্যাশ টাকা একলা নিয়ে আসবো, দাদা তুমিও চলো সাথে। আমি জিজ্ঞেস করেছিলাম এত টাকা সেভিংসে রাখিস কেন? বলেছিল একটা ফিক্সড ডিপোজিট ভেঙেছে 4 দিন আগে, আর সেটাই এসে জমা হয়েছে নাকি ওর অ্যাকাউন্টে। অধীর দত্তের ব্যাংকের পাসবুক আপডেট করতেই তারিণী বাবুর কথার নির্ভুল প্রমাণ মিলল। পরদিন অর্থাৎ 2রা ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পনা মতো মানিকের বউ বাচ্চাকে মেদিনীপুরে পাঠিয়ে দিয়ে তার বাড়ি খালি করা হয়। দুপুরবেলা মানিকের ঘরে বসে রাজু ফোন করে বিজনকে ডেকে পাঠায়। আলুর ব্যবসাটা আমাদের এবার শুরু করে ফেলতেই হবে, বুঝলি? শোন না, তুই আজ বিকেলের দিকে চলে আয় লাকুটিতে। মানিকের বাড়ি খালি আছে। সন্ধ্যে নামলে একটু ডুকুডুকুও চলবে, আর ওদিকে আলোচনাও চলবে। হ্যাঁ, কি বলিস? আসিস কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? ফাঁদে পা দিল বিজন। সন্ধে 6:30টার মধ্যেই অধীর দত্ত খবর পায় রাজু আর মানিক কথা রেখেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সিগারেট ধরিয়ে বাতাসে ধোঁয়ার 3টে রিং উড়িয়ে ছেলেকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বাবু, কাঞ্চনের মাঠে আজকে মাধুরী দীক্ষিত লাগবে না রে? তোর মাকে বলে দিস বাইরে এক জায়গায় আমার লেমন্তন্ন আছে, আজ রাতেই আমার ফিরতে দেরি একটু হবে। আর ফিরে এলে যেন ছাইপাস গিলছে কেনে বলে খ্যাচ খ্যাচ না পড়ে, মাথায় না করে। লাকুডিতে মানিকের ঘরে তখন প্রমাণ লোপাট করার তোড়জোড় চলছে। এবার তাহলে চল, ওর মোটর সাইকেলটা নিয়ে কাঞ্চন মেলায় যাই। আমি আমার মোটরটা নিয়ে যাচ্ছি, ওরটা তাহলে তুই নিয়ে আয়। হ্যাঁ। এবার স্বচ্ছ জলের মতো বোঝা গেল কাঞ্চন মেলার মাঠে বিজনের মোটর সাইকেলটা রাজু আর মানিকই রেখে এসেছিল পুলিশকে দিকভ্রষ্ট করতে। তদন্তকারীর দূরতম কল্পনাতেও আসবে না বিজন ছাড়াও তার মোটর সাইকেল এবং জুতো জোড়া মেলার মাঠে পৌঁছতে পারে। তারপর মাঘের শীতে ঘরমাক্ত 2 পাষণ্ড চলে যায় স্থানীয় এক পানশালায়। আকণ্ঠ মদ্যপান করে রাত 12টা নাগাদ লাকুটিতে ফেরে মানিকের ঘরে, যেখানে তখনও পড়ে আছে বিজনের রক্তাক্ত মৃতদেহ। হ্যাঁ, বলিস কি রে? ঘরের মধ্যে মার্ডার করে ডেড বডি রেখে দিয়ে মদ খেতে গেছিলি? তোদের নার্ভ তো টিএমটি বার রে। বাঁকা নদীর ধারে তাহলে বডিটা পাওয়া গেল কিভাবে? বাঁশ আর কাটা দড়ি তো আগে দিয়েই জোগাড় করে বাড়ি পান্দারে রাখা ছিল। বডির 2টো হাত আর 2টো পা বেঁধে তার মধ্যে দিয়ে বাঁশটা গলে দিলাম। আর এবারে বাঁশের 2টো দিক দুজনে ধরে যেমন করে গরু মরলে নিয়ে যাওয়া হয় না, তেমন করে কাঁধে করে নিয়ে গিয়ে মাকের ধারে ফেলে দিয়ে এসেছিলাম রাত্রিবেলা। আশেপাশের লোকজন তো সব ঘুমাচ্ছে তখন। ফেলে ওর হাত পায়ের বাঁধনগুলো খুলে দিয়েছিলাম। ওর ওর স্নিকার জুতো, ওই জুতো 2টো আগে দিয়েই ওরই বাইকের ক্যারিতে রেখে দিয়েছিলাম, যাতে করে সবাই ভাবে যে ও মেলা তোলায় গেছিল বটে। মানিকের বাড়ি থেকে বাঁকা নদীটা খুব বেশি হলে 70-75 মিটার হবে স্যার। আমি নিজে গিয়ে দেখেছি স্যার। শোনক, রিকনস্ট্রাকশন করাও। এই কেসের কাস্টাডি ট্রায়াল করাতে হবে কিন্তু। ওদিকে বিজনের অপঘাতে মৃত্যুর 3 দিনের মধ্যেই সম্পন্ন হয়ে গেছে পারলৌকিক ক্রিয়া। সহানুভূতির মুখে কুলু পেটে তার পরিবারের সবাই উঠে পড়ে লেগেছে বউটাকে ব্যভিচারিণী অপবাদ দিয়ে ঘর ছাড়া করতে, যাতে করে তাকে সম্পত্তির ভাগ না দিতে হয়। অর্থনৈতিক নিরাপত্তাহীন অল্প বয়সী বউটা একবার ছোটে দেওয়ানদিঘি থানায়, তো পরদিন যায় বর্ধমান থানায়। যদি তার মৃত স্বামীর চাকরিটা তাকে দেওয়া হয়, এ আর এক অমানবিক ছবি।
মানিক আর রাজুকে নিয়ে ডিএসপি সাহেব এবং বর্ধমান থানার আইসি তাদের ফুল টিম সহ লাকুডিতে মানিকের বাড়িতে গেল। ঘিঞ্জি বস্তিতে বাস। বাইরের দেওয়ালে বিক্ষিপ্তভাবে যেটুকু প্লাস্টার লেগেছিল তাতে বোঝা গেল যে নিম্নবিত্ত চেহারার বাড়িটার রং একসময় ছিল সবুজ। ইটের গাঁথনি, টালির ছাদ, সস্তা কাঠের সদর দরজা, তাতে দেওয়াল লিখনে অতিরিক্ত হয়ে যাওয়া সাদা রং। দরজা খুলতে দেখা গেল প্রায় 20 ফুট লম্বা, ফুট 7 চওড়া একটা প্যাসেজের শেষ প্রান্তে একটাই ঘর। সাদা চুনকাম একেবারে মলিন হয়ে গেছে। মূল দরজা দিয়ে ঢুকেই একপাশে রান্নাবান্নার সাজ সরঞ্জাম। টেবিলের ওপর প্লাস্টিকের ছেঁড়া টেবিল ক্লথ পেতে রাখা রয়েছে গ্যাস ওভেন। সামনের দেওয়ালটা তেল চিটে। একপাশে একটা হুঁকে টাঙানো ঝুড়িতে আদা, পেঁয়াজ, রসুন। ঘরে আসবাব বলতে পালিশহীন সাদাটে কাঁচা কাঠের একটা তক্তপোষ, প্লাস্টিকের বিবর্ণ হয়ে যাওয়া ফ্যাকাশে লাল রঙের 2টো চেয়ার, ঘরের 2 দেওয়ালে পেরেক পুঁতে টাঙানো নাইলনের দড়িতে অগোছালো জামা কাপড়ের স্তূপ। শীতের সিলিং ফ্যানে অব্যবহারের পুরো ধুলো জমে আছে। লাল কালো পেঁচানো ইলেকট্রিক তার কোথাও দেওয়ালে লটকে আছে, তো কোথাও টালির সিলিংয়ের বাঁশের কাঠামো থেকে ঝুলছে। দেওয়ালে আটকানো একটা 22 ইঞ্চির অনিডা টিভি। আরেকটা চোখে পড়ার মতো ব্যাপার হলো বিছানার ডান দিকের দেওয়ালের কিছুটা অংশে হোয়াইট সিমেন্ট লেপে তার উপর সাদা চুন রং করা একটা প্যাচওয়ার্ক। কিছু একটা লুকোনোর বৃথা চেষ্টা করা হয়েছে। বাহ, ঘরের ছবিটা তো চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু ঘরের মধ্যে খুনটা কোথায় করেছিল সেটা ওরা দেখালো? বলেছে স্যার। সেদিন মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা দেখাচ্ছিল টিভিতে। বিজন ঘরে ঢুকতেই তাকে চেয়ার এগিয়ে বসতে দেয় মানিক। তারপর সোজা চলে যায় সদর দরজা আগলাতে। এত ঘন বসতিতে এমন একটা কাজ লোকজনের টের পেয়ে যাওয়াটা খুব কঠিন নয়। চেয়ারের ঠিক পেছনেই তক্তপোষে রাজু বসেছিল আগে থেকেই। নিজের পেছনে লুকিয়ে রেখেছিল লম্বা হাতলওয়ালা বেশ বড় এবং ভারী মাথা বিশিষ্ট একটা হাতুড়ি। বিজন টিভির দিকে মন এবং চোখ স্থির রেখেই রাজুর সঙ্গে খেলা সংক্রান্ত বিষয়ে কথা বলে যাচ্ছিল। রাজু কথা বলতে বলতে হাতুড়িটা নিঃশব্দে পিছন থেকে সামনে নিয়ে আসে। লম্বা কাঠের হাতলটা 2 হাতে শক্ত করে ধরে চাগিয়ে তুলে সজোরে আঘাত করে বিজনের মাথার পিছন দিকে। কোষার ধাক্কায় কোকিয়ে উঠে চেয়ার থেকে ছিটকে পড়ে যায় বিজন। কিছু বুঝে ওঠার আগে দ্বিতীয় এবং শেষ ঘা। 6 ফুটের উপর লম্বা শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে স্থির হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। রেশন দোকান থেকে এনে রাখা 2টো মোটা পাটের বস্তা নিয়ে ছুটে আসে মানিক। একটা চেপে ধরা হয় বিজনের থেঁতলে যাওয়া মাথার জখম থেকে বেরিয়ে আসা রক্ত শুষে নিতে, আরেকটা দিয়ে মোছা হয় ঘরের সাদা সিমেন্টের মেঝেতে পড়ে থাকা গরম রক্তের স্রোত। শরীরটার নড়াচড়া একেবারে বন্ধ হয়ে গেছে, তাও চরম উৎকণ্ঠায় বিজনের হাতের কবজির পালস পয়েন্টে আর নাসা ছিদ্রের সামনে বারবার হাত রেখে প্রাণের স্পন্দন পুরোপুরি স্তব্ধ হয়েছে কিনা সেটা নিশ্চিত করছিল দুজনেই। এবার পূর্ব পরিকল্পনা মতো রক্ত ভেজা বস্তা লোকচক্ষুর আড়ালে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে গিয়ে দেখা গেল ঘরের দেওয়ালে ছিটকে যাওয়া রক্তের গড়িয়ে পড়ার দাগ। এই ব্যাপারটার জন্য তো তারা তৈরি ছিল না। এটা কিভাবে লুকোনো যাবে? ভাবতে ভাবতে হঠাৎ একটা ঝনঝনে শব্দে দুজনেরই বুক ধড়াস করে উঠল। স্নায়ুতন্ত্র অতি সক্রিয় হয়ে উঠল। মনে হলো হৃৎপিণ্ড ফাটিয়ে ফুটন্ত লাভার স্রোত পৌঁছে গেছে কানে। বিস্ফারিত চোখে উভয়ের দিকে তাকিয়ে উপলব্ধি করল বিজনের ফোনে মেসেজ টোন বাজল। সঙ্গে সঙ্গে মোবাইলটা সুইচ অফ করে দিয়ে ভেতর থেকে সিম কার্ডটা বের করে নিয়ে নষ্ট করে দেয় মানিক। এখানে একটা কথা বলি স্যার, বিজনের ফোনে এই মেসেজটা ঢোকাতেই আমরা ওর লাস্ট আওয়ার লোকেশন পেয়েছিলাম 3 ফেব্রুয়ারি সন্ধে 6:42। বিজন তখন মৃত। আচ্ছা, রাজুর টাওয়ার লোকেশন তো বোধ হয় আগেই আমরা ওখানে মানে ওই একই সময় পেয়েছিলাম। হ্যাঁ স্যার, সিডিআর থেকে দেখা গেছে রাজুর বউ সেদিন সন্ধে 7:15 নাগাদ ওকে ফোন করেছিল। ও কলটা রিসিভও করেছিল। সেটা থেকেই আপনি স্যার কনফার্ম করেছিলেন। আর ঘরের ওই দেওয়ালে কাপছাড়া সাদা সিমেন্ট লেপে সাদা রং করে, তার মানে আসলে সমস্ত করে
রক্তের দাগটা মিলিয়ে দিতে চেয়েছিল, যাতে কেউ না বুঝতে পারে, তাই তো? রাইট স্যার। আর ওই বস্তাগুলো কোথায় ফেলেছিল? বাড়ির পেছনে সেপটিক ট্যাঙ্কে। আমরা সেগুলো উদ্ধার করেছি স্যার। গট ইট। গুড জব সোনক। চার্জশিট তৈরি করে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব। আর হ্যাঁ, 3020134 এর সঙ্গে 3 জনের বিরুদ্ধেই 120 BO অ্যাড হবে। অভিযোগ অপরাধমূলক ষড়যন্ত্র। আর হ্যাঁ, কাল থেকে ওই ছেলেটিকে থানায় হাজিরা দিতে আসতে বারণ করে দিও সোনক। সাধ্যের বাইরে গিয়ে লোক দেখানো উচ্চমানের দিন যাপনের দাবি মেটাতে হাঁপিয়ে গিয়েছিল রাজু। দড়ির দুটো প্রান্ত মেলাতে বোধশূন্য তার অন্ধকার কারাগারে বিবেককে বন্দি করে এমন একজনকে খুন করল যার সাথে তিলার্ধ শত্রুতাও ছিল না। বিজনের আপন কাকা কাঞ্চন মূল্যে কিনে নিয়েছিল রাজু আর মানিকের মতো লোভী ছেলেদের মানবিক মূল্যবোধ। জিনগত সম্পর্কও তাহলে মূল্যহীন হয়ে যায় জমির দস্তাবেজের কাছে। আসলে বিজনের মৃত্যু হয়েছিল বিষয়ের বিষক্রিয়ায়। আপনারা শুনলেন থানা থেকে আদালত সিরিজ চার্জশিটের প্রথম গল্প, বিষয় যখন বিষ। গল্প পাঠে অরিজিৎ। সৌনকের চরিত্রে শান্তম, রাজুর চরিত্রে অচ্যুত, চিরঞ্জীব, কিঞ্জল, সবিতা ও কাকির চরিত্রে ঋতুপর্ণা, রতন ও মানিকের চরিত্রে নীল, অধীর, পার্থ, পুলিশ আলাপন, এসপি ডাবলু ও তারিণীর চরিত্রে কুন্তল। গল্পের স্ক্রিপ্ট ও অডিও রূপান্তর দিশানি, সাউন্ড ইফেক্টস অভ্র, পোস্টার এবং ভিডিও ডিজাইনে দীপক এবং গল্পের সমগ্র পরিচালনায় কুন্তল। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।